সুপ্রিয় দর্শক, এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন টেবিল টকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি বাতেন বিপ্লব। সমসাময়িক বিষয়ের মধ্যে আজকের আমাদের যে আলোচনা বিষয় সেটি হচ্ছে নির্বাচনী রোডম্যাপ এবং বহিঃশক্তির প্রভাব। এই বিষয়ে আলোচনা করার জন্য আমার স্টুডিওতে দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমার একেবারে ডান পাশে রয়েছেন জনাব শাহিন চৌধুরী, এবং তিনি সিনিয়র সাংবাদিক, এবং মাঝখানে রয়েছেন নিপুণ রায় চৌধুরী, সাধারণ সম্পাদক, ঢাকা জেলা বিএনপি। আপনাদের দুজনকে স্বাগত। এবং আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত রয়েছেন প্রফেসর ডক্টর সৈয়দ আবদুল্লাহ আল মামুন চৌধুরী, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি থাকুন আমাদের সাথে। আমরা আজকের যে আলোচনার বিষয় নির্বাচন রোডম্যাপ, প্রথম অংশ নিয়ে মূলত আমরা শুরু করতে চাই। নির্বাচনী রোডম্যাপ, যেটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রত্যাশিত একটি জায়গা ছিল, যে একেবারে বিপ্লবী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই আপনারা নির্বাচনের রোডম্যাপ নিয়ে কথা বলছেন। এবং সবশেষ আমরা দেখেছি যে যখন সব দল, ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো, আমরা দেখেছি ফরেন সার্ভিস একাডেমিতে যখন বসেছেন, তখনও কিন্তু খন্দকার মোশাররফ হোসেন তিনি প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন যে নির্বাচনী রোডম্যাপ যত দ্রুত দেওয়া যায় ততই দেশের এই অস্থিরতা বলেন বা যেভাবে রাষ্ট্র আসলে ঘুরে দাঁড়ানো বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন এগুচ্ছে সেটি ত্বরান্বিত হবে। এই বিষয়ে আসলে আপনারা এখন কোন পর্যায়ে এসছেন? ধন্যবাদ আপনাকে, সেই সাথে এশিয়ান টিভির সকল দর্শককে শুভেচ্ছা জানাচ্ছি, সম্মানিত আলোচককে শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, বর্তমান প্রেক্ষাপট এখন খুব ভালোভাবে পরিষ্কার হয়েছে যে বাংলাদেশটাকে নিয়ে একটা ষড়যন্ত্র চলছে। এখানে মানুষের গণতান্ত্রিক অধিকার পূর্ণ প্রতিষ্ঠা হোক, এটা কিছু না কিছু মহল চাচ্ছে না। সেটা হতে পারে দেশি বিদেশি ষড়যন্ত্রকারী, কিংবা দেশের ভিতরই এখনো আপনার ফ্যাসিস্ট সরকারের, ফ্যাসিস্টদের মদতদাতা কিংবা তাদেরই প্রেতাত্মারা কিন্তু এখনো কিন্তু বিভিন্ন সেক্টরে কিন্তু তারা তাদের অবস্থান আছে কিংবা প্রভাব দেখাচ্ছে, প্রভাবিত করছে। সেই জায়গা থেকে আমাদের দেশের এই যে রক্তক্ষয়ী একটি যুদ্ধের মাধ্যমে যে একটি স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি, এবং যেখানে অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব তার উপর যে অর্পিত দায়িত্ব, জনগণের ভোটের অধিকার জনগণের হাতে ফিরিয়ে দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা, এটা যত তাড়াতাড়ি নিশ্চিত করা যাবে ততই কিন্তু দেশ এবং জাতির জন্য, সকলের জন্য মঙ্গলকর। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আগামী জাতীয় নির্বাচন কবে হবে সেটা এখন আমাদের বিএনপির পক্ষ থেকে, এখন না মানে বেশ আগে থেকে বলা হচ্ছে যে যত দ্রুত সম্ভব আপনারা রোডম্যাপ ঘোষণা করেন এবং নির্বাচনের ডেট ডিক্লেয়ার করেন। আমরা প্রথম থেকে বলে আসছি, কেননা কারণ দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র কিন্তু এখনো চলমান, এবং এই ষড়যন্ত্রে যেন আমার এই দেশ যেন ক্ষতিগ্রস্ত না হয়, আমার বাংলাদেশ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেই জায়গা থেকে দেশের সবচেয়ে জনপ্রিয় একটি রাজনৈতিক দল বিএনপি বারবার করে সজাগ করে দেওয়া দরকার, সচেতন করার প্রয়োজন। এবং প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টাকে আমাদের দলের পক্ষ থেকে এই আহ্বান জানানো হয়েছে, সেটা দেশের জন্য, দেশের জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য। কারণ জনগণ যদি তার ভোট প্রয়োগ করতে পারে, জনগণের সরকার যখন জনগণ নিজেই প্রতিষ্ঠা করার সুযোগ পাবে, তখন জনগণ যাকে খুশি তাকে তার মনোনীত নির্বাচিত সরকার হিসেবে, যেটি গত আমরা 3 টার্মে দেখেছি যে পারেনি জনগণ নিজের ভোট দিতে। অবশ্যই, কারণ এখানে শুধু জনগণের ভোটের অধিকার দিয়ে না, একটি নির্বাচিত সরকার দ্বারা সকল ষড়যন্ত্র মোকাবেলা করা সম্ভব। কিন্তু একটি অনির্বাচিত সরকার বলেন কিংবা অন্তর্বর্তীকালীন সরকারদের দীর্ঘমেয়াদী কোনো সমস্যা সমাধান করা সম্ভব না। কারণ আপনার এখনো তো বিভিন্ন জায়গায় আমাদের আইন শৃঙ্খলার যে অবস্থান, সেই অবস্থান কিন্তু এখনো কিন্তু মানে স্বাভাবিক কিংবা শক্ত মজবুত হয়নি। হ্যাঁ, আমাদের অর্থনীতির উপর এক ধরনের মানে অর্থনীতি নিয়ে একটা ষড়যন্ত্র চলছে, এবং দেশের বিভিন্ন জায়গা থেকে এক ধরনের এই যে আপনার
হিন্দু মুসলিমের ভিতর এক ধরনের দাঙ্গা বাধাই দেওয়ার ষড়যন্ত্র আছে, এরকম আপনারা যারা, আমি আপনাকে আরেকটা বিষয়, যেহেতু আপনি প্রসঙ্গটি তুলেছেন, আমি জানতে চাই যে ভারতীয় মিডিয়া বিশেষ করে যে অপপ্রচারগুলো চলছে, আপনি নিজেও কিন্তু সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধিত্ব করেন, সেই জায়গা থেকে আমরা একেবারে রিয়েল সিনারিওটা কি বাংলাদেশের গণমাধ্যমে কি তুলে ধরছে, আপনার কি মনে হয়? দেখুন, আমি আপনাকে একটা কথা বলি যে 5 আগস্ট এবং তার পরবর্তী সময়ে হিন্দু সম্প্রদায়ের উপর যে হামলার কথা কিংবা নির্যাতন নিপীড়নের কথা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এবং তার মিডিয়া অপপ্রচার চালাচ্ছে, সেটা একটা ব্যাখ্যা, সুস্পষ্ট ব্যাখ্যা আমি দিতে চাই। সেই সুস্পষ্ট ব্যাখ্যা কি, যে 5 আগস্টের আগে স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের দোসর এবং তাদের প্রেতাত্মারা এবং তাদের লাঠিয়াল বাহিনী সকলে মিলে কিন্তু বাংলাদেশের জনগণকে নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত করেছে। 17 বছর ধরে যেভাবে হিন্দু সম্প্রদায় কিংবা অন্য সম্প্রদায়ের মানুষের উপর যেভাবে দমন নিপীড়ন বাড়িঘর দখলবাজি এগুলো হয়েছে, সেটা কিন্তু মানে পৃথিবী মানে বাংলাদেশের ইতিহাসে এমন মানে খুব কম। সেখানে কোনো তদন্ত হয়নি, সুষ্ঠু বিচার হয়নি, যার কারণে এটা ধারাবাহিকতা বেড়ে গিয়েছে। এবং 5 আগস্টের পরে কিছু কিছু হিন্দু বাড়ি ঘরে আক্রমণ হয়নি আমি এটা বলবো না, হয়েছে। তবে সেটাকে আপনাকে উপলব্ধি করতে হবে কেন হয়েছে। একটা জায়গায় 5টি মুসলিম আওয়ামী সন্ত্রাসী সংগঠনের নেতা, যারা ডাকশালের নেতা, যাদের অত্যাচার নির্যাতন নিপীড়নে অত্র এলাকার জনগণ অতিষ্ঠিত, তো সেই মানুষগুলো 5 আগস্টে তাদের বাড়ি ঘরে হামলা করেছে ওই মুসলিম নেতাদের বাড়িতে। সেই জায়গায় দেখা গিয়েছে একটা হিন্দু বাড়ি আক্রান্ত হয়েছে কিংবা হামলার শিকার হয়েছে। সেই জায়গাটা হচ্ছে, এটা কিন্তু সাম্প্রদায়িক আক্রমণ নয়, এটা কিন্তু রাজনৈতিক আক্রমণ। ওই হিন্দু পরিবারটি কিন্তু আওয়ামী লীগের নেতা থেকেও বড় আওয়ামী লীগের হয়ে কিন্তু ওইখানে শোষণ নিপীড়ন নির্যাতন চালিয়েছে সাধারণ জনগণের উপর। তো সেখানে আপনি মানে সাম্প্রদায়িক কিংবা হিন্দুদের উপর নির্যাতনের কথা বলতে পারবেন না, সেটা কিন্তু রাজনৈতিক নির্যাতন। এটি যে রাষ্ট্রীয় ষড়যন্ত্র, এটি কিন্তু খুবই স্পষ্ট, কারণ ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এবং সেই জায়গা থেকে ষড়যন্ত্র চলছে, চট করে ঢুকে যাবে আশ্রয় প্রশ্রয় দিয়ে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে আমাদের আহ্বান যে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা এই সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করতে চাই, কারণ আমরা মনে প্রাণে বিশ্বাস করি জনগণের রক্তের বিনিময়ে যে একটি স্বৈরাচার মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি, যার দায়িত্বে এখন অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার যদি ব্যর্থ হয় আমার বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। এই সরকারের হাতে যে অর্পিত দায়িত্ব, সেটা হচ্ছে গণতন্ত্রকে পূর্ণ প্রতিষ্ঠা, জনগণের জন্য অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থার মাধ্যমে সেই জনগণের সরকার প্রতিষ্ঠা করা। সেই জায়গাটা স্পষ্ট খুবই দরকার এই সরকারের। তাই আমরা বলবো যে যত দ্রুত সম্ভব রোডম্যাপ দিয়ে দেওয়া। ধন্যবাদ আপনাকে। জনাব শাহীন চৌধুরী, আপনার কাছে যেতে চাই, একজন গণমাধ্যম কর্মী হিসেবে আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশে শুধুমাত্র বহিঃশক্তির যে চাপ, যেটির কথা আমরা বলবো, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের গণমাধ্যমে যে অপপ্রচারগুলো চলছে সেটি খুবই স্পষ্ট, কিন্তু এটি কাউন্টারে বাংলাদেশের গণমাধ্যম কি আদৌ তাদের প্রতিবাদ স্বরূপ তাদের নিউজ যেভাবে প্রচার করার কথা সেভাবে হচ্ছে কিনা বাংলাদেশে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় যদি বলি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এশিয়ান টেলিভিশনকে ধন্যবাদ এবং আমাদের নেত্রী নিপুণ রায়চৌধুরীকে ধন্যবাদ। আপনি যে প্রশ্নটি করলেন, যেহেতু আমি গণমাধ্যমের লোক, গণমাধ্যম সম্পর্কেই আমাকে বলতে হবে। আমাদের প্রথম কথা হচ্ছে যে ভারতের গণমাধ্যমে এ ধরনের সংবাদ প্রকাশিত হচ্ছে কেন, এর নেপথ্য কারণটা কি? আপনি জানেন যে আওয়ামী লীগ সরকারের গত 15 বছরে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, যেটা শ্বেতপত্রে রিপোর্ট এসছে, সরকার গঠিত তদন্ত কমিশনের রিপোর্ট, শ্বেতপত্র কমিশন, অধ্যাপক দেবপ্রিয় ভট্টাচার্য যে রিপোর্টটা দিয়েছেন। এই টাকা যে পাচার হয়েছে, সেই টাকা এখন বিভিন্নভাবে ব্যবহৃত হচ্ছে। এমনকি মার্কিন নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্পকে দিয়েও একটা বিবৃতি দেওয়ানো হয়েছিল, এটা সেখানেও লবিস্ট নিয়োগ করা হয়েছিল এবং তাকে বোঝানো হয়েছিল যে ধরনের বিবৃতি দিলে আপনার ভোটের জন্য সেটা ফেভারিট হবে,
ইন্ডিয়ান ভোটার ওখানে অনেক বেশি, সেই ব্যাপারটা আপনি পাবেন, সেইভাবে ভুল বুঝিয়ে কিন্তু সেটা করানো হয়েছিল। এই গণমাধ্যমে যে অপপ্রচারটা হচ্ছে ভারতীয় মিডিয়াগুলোর, এটা সেটারই পার্ট। আমি মাঝে একটা ইউটিউব চ্যানেলে দেখলাম 100 কোটি টাকা ব্যয় করা হয়েছে ইন্ডিয়ান মিডিয়ার জন্য, বিনিয়োগ করা হয়েছে, এবং এটা নিয়ন্ত্রণ করছে কে? প্রধানমন্ত্রীর ছেলে সজীব অজিত জয়। অনেকেই মনে করেন যে প্রধানমন্ত্রী ইন্ডিয়াতে আছেন, তিনি সেখানে করছেন। তার আসলে এ ধরনের কাজ করা লিমিটেশন আছে, তার পক্ষে এটা করা সম্ভব না। এটা সজীব অজিত জয় করছে। এবং সবচেয়ে বেশি যে ভোকাল বাংলাদেশ ইস্যুতে ময়ূক রঞ্জন ঘোষ নামে একজন সাংবাদিক, রিপাবলিক বাংলা থেকে তিনি কথা রিপাবলিক বলেন। বাংলা, আপনি দেখেছেন। এই ময়ূক রঞ্জন ঘোষ হচ্ছে জয়ের ব্যক্তিগত বন্ধু, এবং জয়ের সঙ্গে তার বিভিন্ন পার্টিতে আড্ডায় যোগদান করা অনেক ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সুতরাং ময়ূক রঞ্জন ঘোষ সেই দায়িত্বটি পালন করছেন। শুধু কি ময়ূক রঞ্জন না, শুধু না, এবং টোটাল মিডিয়া, আমি যে বললাম যে প্রায় 100 কোটি টাকা বিনিয়োগ হয়েছে, এটা তো ময়ূক একা না। এখানে প্রথম দিকে তো ওদের আন্ডারগ্রাউন্ড মিডিয়াগুলো এই প্রচারণায় ছিল, পরে তো ফ্রন্ট মিডিয়াগুলো এসছে, জি নিউজের মতো চ্যানেল, এনডিটিভির মতো চ্যানেলেও এই অপপ্রচার শুরু করেছে। সুতরাং এটা হলো এই সরকারের যে পাচার হয়ে যাওয়া টাকার একটা অপচেষ্টা, অপপ্রয়াস। আপনি যে বলেছেন যে লিমিটেশনসের কথা যে আপনি বলছেন, সেখানে আমরা দেখেছি গোটা ভারতবর্ষের সবখানেই শেখ হাসিনার কিন্তু অবাধ বিচরণের একটি আমরা দেখেছি। উনি বলেছেন আমি সীমান্তের কাছাকাছি আছি। উনি যে ভয়েস, ওনার যে ফোন কলগুলো ফাঁস হয়েছে, সেখানে কিন্তু আমরা শুনেছি যে উনি বলছেন যে আমি সীমান্তের কাছাকাছি আছি, যে কোনো মুহূর্তে চট করে ঢুকে যাবো। তো সেখানে লিমিটেশনস তো আসলে ওনার সাথে মনে হয় যায় না, আসলে গণমাধ্যমও তার পক্ষে কথা বলছে সেখানে। আসলে আপনার ওই যে তার টেলিফোন রেকর্ডগুলো, অধিকাংশ টেলিফোন রেকর্ড ফেক, এবং সীমান্তের কাছাকাছি আছি এই কথা বলাটাও কিন্তু তার এক ধরনের সেন্সেশন ক্রিয়েট করার জন্য। তিনি কিন্তু একজন রাষ্ট্রপ্রধান ছিল, আমাদের দুঃখজনক হলেও বাংলাদেশে তিনি রাষ্ট্রপ্রধানের আচরণ বা কথাবার্তা কি এরকম হয় কখনো দেখেছেন কিনা? 15 বছরে কি সাংবাদিকতা জীবনে কোনোদিন দেখেছেন? 15 বছরে সেটা আমরা দেখিনি, অবশ্যই না, কিন্তু 15 বছরে দেখেছি। 15 বছর পার্লামেন্টে দাঁড়িয়ে তার মুখে আমরা অনেক বিতর্কিত বক্তব্য শুনেছি, মানে গ্রামের মহিলারা যেভাবে আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত আছেন। জিনিসটা আপনি একটু বাদ রয়ে গেছে আপনার প্রশ্নের, যে আমাদের মিডিয়া কি সেই দায়িত্ব পালন করতে পারছে? আমরা ব্যর্থ। আমাদের মিডিয়া এখনো পর্যন্ত সেই দায়িত্ব পালন করতে পারেনি। কেন পারেনি? মিডিয়াতে কারা নিয়ন্ত্রণ করছে? গত 15 বছরে যারা মিডিয়াতে ছিল তারাই এখনো মিডিয়া নিয়ন্ত্রণ করছে। এবং এই বিষয়ে আমি আমার নেত্রীকেও আমি দোষারোপ করব, বিএনপি নেত্রী। কেন? তারা কিন্তু মিডিয়ার দিকে হাত দেননি। আমি 5ই আগস্টের পরে বিএনপির এক শীর্ষ নেতার সঙ্গে আমি বসেছিলাম, এবং তাকে আমি বলেছিলাম যে মিডিয়াগুলোতে অন্তত মালিকদের, টিভি মালিকদের, পত্রিকার মালিকদের বলে মিডিয়াতে আপনার লাইনের লোকজন বসান। আমি একটা তালিকাও তাকে দিয়েছিলাম, কিন্তু তারা সেই উদ্যোগ নেননি। তারা নির্বাচন হোক, নির্বাচনের পরে আমরা রিঅর্গানাইজ করব, কিন্তু কেন এত দীর্ঘসূত্রিতা? কেন আপনার একটি প্রশ্ন। এবং বাংলাদেশে এখন পর্যন্ত মোটা দাগে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না, বড় করে রিপোর্ট করেছে কোন কোন গণমাধ্যম? কেউ করেনি। নির্যাতন হচ্ছে না এই মর্মে কেউ করে। সরেজমিন গিয়ে, মাঠ থেকে উঠে এসে কোনো রিপোর্ট হয়েছে? প্রতিবেদন দেখেছেন? সংখ্যালঘুদের বক্তব্য নিয়ে তাদের কথা তুলে ধরা, সেইভাবে তুলে ধরা হচ্ছে না। হচ্ছে না মানে কি? তারা তো এই দায়িত্বই মনে করছে না, তারা তো গা ভাসিয়ে দিচ্ছেন, এবং তারা মনে প্রাণে ইন্ডিয়ান মিডিয়ার সঙ্গে আসলে একাত্ম। এখানে করতে পারছেন। আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত আছেন প্রফেসর ডক্টর সৈয়দ আব্দুল আল মামুন চৌধুরী। আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আমরা ছিলাম আলোচনায় যে আসলে গণমাধ্যমের ভূমিকা নিয়ে কথা বলছিলাম। আপনি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আসলে আমরা আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশে এই মুহূর্তে বিএনপি চাচ্ছে নির্বাচনী রোডম্যাপ যত দ্রুত দেওয়া যায়, এবং অন্য দলগুলো বিশেষ করে জামাত ইসলামী এবং অন্যান্য যে বড় দল রয়েছে তারাও কিন্তু চাচ্ছে যে নির্বাচনী রোডম্যাপ এবং সংস্কার যতটুকু না করলেই নয় ততটুকু। তো সেই জায়গায় আসলে এখন যে বাংলাদেশে অস্থিরতা চলছে, বিশেষ করে ভারত থেকে যে অপপ্রচার চালানো হচ্ছে, সব মিলে এই অন্তর্বর্তীকালীন সরকারের এখন আসলে কি করা উচিত বলে আপনি মনে করেন? ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে এশিয়ান টিভির দর্শকদেরও ধন্যবাদ জানাচ্ছি। আসলে দেখুন, বিষয়টা হচ্ছে যে আমাদের অন্য বক্তারা যে কথাটা বলেছেন যে নির্বাচনের কোনো বিকল্প নেই, কারণ বাংলাদেশের মানুষ দীর্ঘদিন যাবত একটা সুষ্ঠু নির্বাচনের জন্য অপেক্ষা করছে। কাজেই একটা নির্বাচিত সরকারই আসলে একটা রাষ্ট্রকে গাইডলাইন দিতে পারে।
এবং এই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার প্রস্তুতিও চলছে বলে আমাদের কিন্তু ইন্টারিম সরকার ইতিমধ্যে বিভিন্নভাবে বলেছেন। এবং আপনি দেখেন যে ডিসেম্বর মাসে যে সংস্কারের বিভিন্ন কমিটি করা হয়েছে, সবগুলো কমিটির রিপোর্ট এই ডিসেম্বরের মধ্যেই হয়তো সরকারের হাতে এসে যাবে, এবং সেটা হয়তো তারা ইমপ্লিমেন্টেশনের দিকে যাবেন। কিছু কিছু হয়তো বা তারা অফিসিয়ালি আনঅফিসিয়ালি ইমপ্লিমেন্টেশন শুরু করেছেন। তো এইটা ঠিক, আমরা বলি যে সংস্কার একটা চলমান প্রক্রিয়া, সংস্কার কখনো ওভারনাইট হয় না। কিছু সংস্কার হয়তো ইন্টারিম সরকার করবেন, যেগুলো মেজর না করলেই নয়। বাকিটা হয়তোবা রাজনৈতিক সরকার আসার পরে তাদের নীতি আদর্শ অনুযায়ী, কারণ তারা জনগণের ম্যান্ডেট নিয়ে আসবে, জনগণকে তারা বলে আসবে যে এই কাজটা তারা করতে চায়, জনগণ সেই জন্য তাদেরকে সমর্থন দিবে। সুতরাং তারা হয়তো রাষ্ট্রটাকে সেইভাবে পরিচালিত করবে এবং সংস্কারটা সেইভাবেই এগোবে। এখন যে জিনিসটা হয়েছে যে বাংলাদেশে যে বর্তমান পরিস্থিতি, সেটা হচ্ছে যে বাংলাদেশে মেজরিটি মুসলমান, কিন্তু এখানে কিছু অমুসলিম আছেন, হিন্দু আছেন, বৌদ্ধ আছেন, খ্রিস্টান আছেন। তো এখন বাংলাদেশে এই মুহূর্তে যারা সংখ্যালঘু, আমি ব্যক্তিগতভাবে কাউকে সংখ্যালঘু মনে করি না, কারণ আমার ব্যক্তিগত ধারণা হলো রাষ্ট্রসভা, কাজে এইখানে আমরা ধর্মীয় পরিচয়ে পরিচিত না। আমরা নাগরিক হিসেবে আমার ব্যক্তিগত মত হলো আমরা সবাই বাংলাদেশি, আর জাতিগতভাবে আমরা বাঙালি। ভাষা, শিল্প, সংস্কৃতি যদি আমরা মনে করি আমরা বাঙালি, কিন্তু নাগরিক হিসেবে আমরা বাংলাদেশি। সুতরাং এই পরিচয়টাই আমাদের হোক। আমরা বাংলাদেশের মানুষ হিসেবে আমি হিন্দু, আমি মুসলিম, আমি বৌদ্ধ, আমি খ্রিস্টান, এই পরিচয়টা উপরে না আসুক, আমরা বাংলাদেশি বা বাঙালি এই পরিচয়টাই সামনে আসুক। এটাই যদি সামনে আসে তাহলে আমার মনে হয় অনেক সমস্যার সমাধান হয়ে যায়। প্রফেসর মামুন, একটি বিষয় মানে এই প্রেক্ষাপটে এগিয়ে গিয়ে আমরা দেখেছি যে বহিঃশক্তির যে একটি প্রভাব, সেটি আমরা যদি মিয়ানমারের দিকেও তাকাই, সেখানে দেখবো যে আরাকান আর্মি কিন্তু এরই মধ্যে গণমাধ্যম যে রিপোর্ট তারা বলছে যে ধেয়ে আসছে বাংলাদেশের দিকে, এরকম একটি শব্দ, যদিও এটা আমরা এই শব্দ প্রয়োগ করতে চাইনি। এবং ভারতের গণমাধ্যমগুলো প্রচার করছে, এবং কলকাতা দখলের একটা অপব্যাখ্যা সেখানে করা হচ্ছে। বাংলাদেশের প্রাক্তন সেনাবাহিনীর যে সদস্য রয়েছে তাদের রেফারেন্স টানা হচ্ছে এখানে, সেটা আসলে আপনি কিভাবে দেখছেন? দেখুন, আসলে আমাদের যে জিনিসটা হলো যে সরকারে যারা থাকেন তাদের তো আসলে হিসেব করে কথা বলতে হয়, কিন্তু জনগণেরও যে হিসেব করে কথা বলতে হয় এটা আমরা ভুলে যাই। এখন যে সমস্যাটা হয়েছে যে পুরো পৃথিবীতে কিন্তু এখন একটা ট্রানজিশনাল পিরিয়ড চলছে। শুধু যে বাংলাদেশের একটা ট্রানজিশনাল পিরিয়ড চলছে তা নয়, পুরো গ্লোবাল পলিটিক্সেরই কিন্তু একটা ট্রানজিশনাল পিরিয়ড চলছে। এবং সবাই মনে করছে যে ট্রাম্প প্রশাসন ক্ষমতা গ্রহণ করার পর আসলে বোঝা যাবে যে ট্রানজিশনালটা কোন দিকে যাচ্ছে। আপনি দেখেন সিরিয়াতে ঘটনাটা ঘটে গেল অপ্রত্যাশিতভাবে, ইউক্রেনে কিন্তু অলরেডি বোঝা যাচ্ছে যে কোন দিকে ঘটনাটা যাচ্ছে। ইরান এবং হেজবুল্লাহর যে বিষয়গুলো, এগুলো আপনারা দেখেন একটা শেপের দিকে যাচ্ছে। এইদিকে আমাদের যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, আমি যে কথাটা সবসময় বলি যে গ্লোবাল পলিটিক্সে আমরা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের যারা আছি, সার্কভুক্ত দেশ এবং সার্কভুক্ত দেশের বাইরে যারা, তারা আমি মনে করি যে আমাদের ঐক্য খুব দরকার। এখানে একটা কিন্তু দেখেন গ্লোবাল পলিটিক্সে ব্রিটিশ আমেরিকানরা নিয়ন্ত্রণ করছে। এই ব্রিটিশ আমেরিকান নিয়ন্ত্রিত গ্লোবাল পলিটিক্সে এই আমরা ভারতবর্ষের মানুষ, যেটা আমরা বাংলাদেশ বলি, ইন্ডিয়া বলি, মিয়ানমার বলি, শ্রীলঙ্কা বলি, পাকিস্তান বলি, এদের কিন্তু আলাদা একটা মানে গ্লোবাল সাউথে আমাদের একটা অবস্থান আছে। এখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার যারা অ্যালায়েন্স, তারা কিন্তু গ্লোবাল নর্থ, তারা উন্নত। তাদের যে পলিটিক্স, তাদের যে ট্রেড, তাদের যে পলিসি, এগুলোর সাথে টিকতে হলে কিন্তু আমাদের এই দক্ষিণ এশিয়ার আমরা যারা আছি সব রাষ্ট্রের ঐক্য দরকার। কিন্তু এখানে আমরা প্রত্যেকটা রাষ্ট্রের জনগণই, বিশেষ করে ভারত এবং বাংলাদেশের, আরো স্পেসিফিক্যালি যদি আমরা বলি যে পশ্চিমবঙ্গের যারা বাঙালি আছে এবং বাংলাদেশের যারা বাঙালি আছে, আমাদের যে একটা জাতিগত বৈশিষ্ট্য যে আমরা খুব সহজেই উত্তেজিত হয়ে যাই, খুব সহজেই আবেগপ্রবণ হয়ে যাই, এবং সুদূর প্রসারী চিন্তা করার পরিবর্তে আমরা একেবারে উপস্থিত কথাটাকে, যেটা আমাদের একজন কবি বলেছিলেন যে এই নিয়েছে ওই নিল যা, কান নিয়েছে চিলে, মানে আমরা কানে হাতি দিচ্ছি কিনা, যে কানটা আছে কিনা, চিলের পিছনে দৌড়াচ্ছি। এখন বাংলাদেশের প্রাক্তন সেনা কর্মকর্তারা একটা বক্তব্য দিয়েছেন, তার এগেইনস্টে কিন্তু আবার কলকাতার যে শুভেন্দু, কলকাতার একজন সংখ্যালঘু যে লিডার, তিনিও বলেছেন যে 15 মিনিটের মধ্যে বাংলাদেশ দখল করে ফেলবেন। এখন এই কথাগুলো হচ্ছে একটা রাজনৈতিক কথাবার্তা, প্রত্যেকেই তার স্থানীয় রাজনীতির সাথে জড়িত,
এবং স্থানীয় রাজনীতিতে তার দল এবং তার অবস্থানকে ঠিক রাখার জন্য এই কথাগুলো হয়তো তারা বলছেন। এগুলো আমরা যারা চিন্তাশীল মানুষ এবং যারা পলিসি মেকিং এ আছি তারা অতটা গুরুত্ব না দিলেও চলবে। আমাদের আসলে একাডেমিক ভাবে জিনিসগুলো চিন্তা করতে হবে যে গ্লোবাল ট্রানজিশনাল পিরিয়ডের মধ্যে বাংলাদেশ কিভাবে তার বেনিফিটটা অর্জন করতে পারে এইভাবে চিন্তা করতে হবে। এবং আমার মনে হয় যে বাংলাদেশের জনগণের মধ্যেও ফরেন পলিসি নিয়ে প্রশিক্ষণের প্রয়োজন আছে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ প্রফেসর মামুন। আপনি থাকুন আমাদের সাথে, আমরা একটি বিরতিতে যাব। তবে বিরতির আগে জনাব নিপুণ রায়চৌধুরী, আপনাকে আমি একটি বিষয়ে অবগত করে যেতে চাই যে আসলে যখন প্রধান উপদেষ্টা বলছেন যে জাতীয় ঐক্য করতে হবে, এবং আমরা দেখেছি যে বিএনপি সেই তার আহ্বানে সাড়া দিয়ে সেখানে গেছেন এবং পরবর্তীতে গণমাধ্যমে তিনি বলেছেন যে হ্যাঁ জাতীয় ঐক্য দরকার। আজকে আমরা দেখলাম জামাত ইসলামের আমির তিনি বলেছেন যে জাতীয় ঐক্য প্রয়োজন। তাহলে জাতীয় ঐক্য কোন প্ল্যাটফর্মে হবে? সেটা কি জাতীয় সরকার নাকি অন্য কোনো প্ল্যাটফর্ম চিন্তা করেছে নাকি এখনো করেনি, সেই বিষয়ে জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আপনাকে মাথায় রাখতে হবে যে যেহেতু এখন বাংলাদেশটাকে নিয়ে একটা ষড়যন্ত্র চলমান, আমরা সুস্পষ্টভাবে অনুভব করছি, দেখছি, সেই জায়গা থেকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং বাংলাদেশের উপর যে কোনো ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য একটি জাতীয় ঐক্য প্রয়োজন। সেটা হচ্ছে সকল দল, বর্ণ, পেশাজীবী শ্রেণী পেশার মানুষ সবাইকে একটা প্ল্যাটফর্মে দেশ রক্ষা কিংবা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সবাইকে আওয়াজ তুলতে হবে। কারণ এই দেশটাকে নিয়ে তার কোনো মানে ষড়যন্ত্র কিংবা আর কোনো খেলা তো খেলতে দেওয়া সম্ভব নয়। কারণ 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে 2,000 নারী, 2 লাখ নারীর সম্ভ্রমের বিনিময়ে এবং সর্বশেষ আবারও 1,500-এর অধিক ছাত্র জনতার, সাধারণ জনগণ, রাজনৈতিক দল সকলে রক্তের বিনিময়ে একটি স্বাধীন বাংলাদেশ, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি। এই বাংলাদেশটাকে নিয়ে আমরা আর কাউকে খেলতে দিতে চাই না। আমার দেশের অভ্যন্তরীণ বিষয় আমরাই মোকাবেলা করব। আমার দেশে কিভাবে সরকার গঠন হবে সেটা বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে। বাংলাদেশের জনগণই নির্ধারণ করবে আগামী দিনে রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে। আর কোনো ফ্যাসিবাদের হাতে বাংলাদেশটাকে নিয়ে খেলা করতে দেয়া যাবে না। এই জায়গা থেকে আমরা সকলে একমত হতে চাই, ঐক্যমত। আর জাতীয় সরকার যেটা বলছেন আপনি, এটা আমাদের বিএনপির পক্ষ থেকেও আহ্বান জানানো হয়েছে এবং অনেক রাজনৈতিক দল এটার সাথে সহমত পোষণ করছে যে নির্বাচন পরবর্তী যে সরকার গঠন হবে সেই সরকার সকল দল মত সকলকে নিয়ে আমরা একটি জাতীয় সরকার গঠন করব। আমাদের দল থেকে অলরেডি আপনার 31 দফার একটি রাষ্ট্র কাঠামো মেরামতের একটি রূপরেখা দেওয়া হয়েছে। এইটা যে এখনই দেওয়া হয়েছে বিষয়টা তার না। এই 31 দফার ভিতর 27টা দফা আপনার আজ থেকে প্রায় আরো 2.5 বছর আগে আমাদের উপস্থাপন করা হয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে, তারও আগে মানে আরো কয়েক 2018 নির্বাচনের আগে এটা আমাদের উপস্থাপন করা হয়েছিল। তো এখন আপনাকে বুঝতে হবে যে সকল গণতান্ত্রিক আমি রাজনৈতিক দল এবং ছাত্র জনতা, সাধারণ জনগণ সকলে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গঠন করতে পেরেছি। এই বাংলাদেশ এখন কোনো দেশের গোলামি কিংবা পররাষ্ট্রনীতি নিয়ে আমরা আর আমাদের দেশটাকে আর ছোট করে দেখতে চাই না। আমাদের দেশের সাথে পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হবে। সেই সম্পর্ক উভয় দেশের সকল সমস্যা সমাধানের মধ্য দিয়ে আমাদের সম্পর্ক এগিয়ে যাবে। আমরা সেরকম একটা সম্পর্ক চাই স্থাপন করতে। কিন্তু সেই জায়গা থেকে ভারত যদি মনে করে যে অপপ্রচারের মাধ্যমে কিংবা ভুল তথ্য প্রদানের মাধ্যমে, হুমকি ধামকি চোখ রাঙানোর মাধ্যমে কিংবা আমরা এটা বন্ধ করে দেব সেটা বন্ধ করে দেব ভয়ভীতি দেখে, এ বাংলাদেশের জনগণ কিন্তু বীর, এরা কিন্তু কখনো মাথা নত করে না। সেটা অনেকটাই অনুধাবন করতে পেরেছে। শুধু ভারত না, আমার মনে হয় সকল দেশ এটা অনুধাবন করতে পেরেছে। কারণ বাংলাদেশ এবার যেটা দেখিয়ে দিয়েছে এটা অনেক দেশের জন্য শিক্ষণীয় হয়েছে। কারণ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং মানুষের গণতান্ত্রিক অধিকারের উপর যখন
হাত পরে, থাবা পরে, সেই থাবা কিভাবে মোকাবেলা করা যায় সেটা এই ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে। আমরা দেখেছি যে যখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উনি যখন ক্ষমতায় ছিলেন উনি কিন্তু বলেছেন যে ভারত আমাদের বন্ধু কিন্তু প্রভু নয়। ঠিক একইভাবে আমরা দেখেছি যে পতিত সরকার যখন ক্ষমতায় ছিল তিনি বলেছেন যে ভারতের সাথে আমাদের কি চুক্তি হয়েছে এটা প্রকাশ করা কি দরকার, এটা মন দিয়ে মনে মনে বোঝা যায়। এবং সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা তিনি তো বলেছেন ভারতের সাথে ভারতকে আমি যা দিয়েছি ভারত আজীবনে তা ভুলতে পারবেন, এবং তার নমুনা এখন আমরা দেখতে পাচ্ছি, এখন স্পষ্ট। এখন এই জায়গাটাকে আপনাকে ভাবতে হবে যেখানে ভারত শুধুমাত্র শেখ হাসিনাকে দিয়ে বাংলাদেশ থেকে সব লুটে পড়ে খেয়ে নিয়েছে, এখন আর সেটা পারছে না। সেই জায়গা থেকে বাংলাদেশটাকে নিয়ে ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্র মোকাবেলার জন্য জাতীয় ঐক্য প্রয়োজন, যার আহ্বান জানিয়েছেন বর্তমান আপনার মাননীয় প্রধান উপদেষ্টা এবং সকল রাজনৈতিক দল। এবং একজন দেশের নাগরিক হিসেবে আমরাও গর্ববোধ করি যে না, দেশের প্রশ্নে এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে আমরা সকল জাতি এক, এবং সকল ধর্ম বর্ণের মানুষ, মতে ভিন্ন মতের মানুষ, রাজনৈতিক আদর্শের মানুষ আমরা একটা প্ল্যাটফর্মে দাঁড়াবো, আমরা দেশ রক্ষার। ধন্যবাদ আপনাকে। দেশ রক্ষার জন্য অবশ্যই একটা প্ল্যাটফর্ম দরকার। এই মুহূর্তে আমরা জনাব শাহীন চৌধুরী আপনার কাছে ছোট্ট করে জানতে চাই যে বাংলাদেশ আসলে যে এখন যে পর্যায়ে দাঁড়িয়েছে, আপনি দেখছেন যে গণমাধ্যম কর্মীদের মধ্যেও কিন্তু একটি বিভক্তি রয়েছে। আমরা দেখতে পাই যে এখনও পতিত সরকারের পক্ষে অনেক গণমাধ্যম কর্মী কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং এছাড়াও আমরা কিছু গণমাধ্যমকেও দেখেছি তারা তাদের সাফাই গাইছে এখন পর্যন্ত। তো সেই জায়গায় যারা এত এত শিক্ষার্থী যারা কোমলমতি ছিল তাদেরকে একদম শিশু থেকে শুরু করে যাদের হত্যা করা হলো, তাদের পক্ষে এখনও এই বাংলার মাটিতে দাঁড়িয়ে তারা কথা বলছে। আসলে গণমাধ্যম কর্মী হিসেবে আপনার এই অনুভূতিটা একটু জানতে চাই। না, এটা আমি আগেই বলেছি যে আমাদের গণমাধ্যমের নিয়ন্ত্রণ এখনও ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের যারা দোসর তাদের হাতেই রয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের চরিত্র। এই দেশে প্রায় 2000 ছাত্র জনতার রক্তে রঞ্জিত হলো একটা এর জন্যে, একটি ফ্যাসিবাদকে উৎখাতের জন্যে। উৎখাত হওয়া যে দল, সেই দলের নেতা নেত্রী একবারও কি এজন্য দুঃখ প্রকাশ করেছে? বরং আমরা দেখেছি যে হাসপাতালে চিকিৎসাধীন এখনো রয়েছে আমাদের আহত শিক্ষার্থীরা, কিন্তু এখনো হসপিটালে, তার মধ্যেই তারা মিছিল করছে। 4-5 তরুণ অন্ধ হয়ে গেছে, 6-7 হাজার তরুণ পঙ্গু হয়ে গেছে চিরতরে, এতজন তরুণ প্রাণ দিয়েছে, কিন্তু আজকে পর্যন্ত শেখ হাসিনা তার কোনো ফ্যাসিবাদী নেতা বা তার দলের কেউ এজন্য দুঃখ করেছে যে আমাদের এই সিদ্ধান্তটা ভুল ছিল? করে নাই। এখন প্রশ্ন হচ্ছে যে তাদের অনুসারীরাই যেহেতু এখনো মিডিয়া চালাচ্ছে, হ্যাঁ দু একটা জায়গায় কিছু পরিবর্তন হয়েছে, সামান্য একটা টেলিভিশন চ্যানেলে 500 স্টাফ আছে, 2 জন মনে করেন নতুন বসছে, সে কিন্তু নিয়ন্ত্রণটা ওইভাবে করতে পারেনি। সুতরাং এই কারণেই গণমাধ্যমের এই ভূমিকাটা রয়ে গেছে। এবং ফ্যাসিস্ট হাসিনারও যা চরিত্র, তার অনুসারী, তার গণমাধ্যম কর্মী, তার পেশাজীবী, তার ডক্টর, তার যারা আছে তাদের একই চরিত্র, সুতরাং সেই রোলটাই তারা প্লে করছে। তার মানে আমি আগেই বলেছি যে এই জন্য এগুলোকে ঢেলে সাজাতে হবে। না, আমরা কি তাহলে ধরে নিব যে আসলে আমরা দেখেছি 24 জুলাই যে বিপ্লব, তার আগে একদম হাতে গোনা 2-1টি গণমাধ্যম ছাড়া সবাই কিন্তু স্বৈর শাসকের দাবিদারি করে গেছে এবং তার পক্ষেই সাফাই বলেছে। 2-1টি গণমাধ্যম ছাড়া এখনো আমরা দেখছি যে সেই 2-1টি গণমাধ্যম ছাড়া বাকিরা কিন্তু নিশ্চুপ, একেবারেই তারা চুপচাপ কোনো ভূমিকা নিরাপদ অবস্থানে রয়ে গেছে। তো সেখানে তাহলে আমাদের পরিবর্তন কিভাবে আসবে? মানে আমরা যে আশঙ্কাগুলো এখন উঠছে সাধারণ মানুষের পক্ষ থেকে, সেগুলো কিভাবে মোকাবেলা করব? ঐক্যবদ্ধর কথা যেটা বলা হচ্ছে, সেই ঐক্যবদ্ধ কিভাবে হব আমরা? হ্যাঁ, এইটা মোকাবেলা করার জন্য যে জিনিসটা করতে হবে যে টোটাল গণমাধ্যমটাকে ঢেলে সাজাতে হবে। গণমাধ্যমের যারা মালিক তাদের সঙ্গে আমি মনে করি প্রধান রাজনৈতিক দল হলো বিএনপি, অন্যগুলো কিন্তু অতটা গ্রহণযোগ্য না। বিএনপির উচিত হচ্ছে গণমাধ্যমের মালিকদের সঙ্গে বসা এবং তাদের সঙ্গে কথা বলা যে গত 17 বছরে আপনারা কি করেছেন জানি, সুতরাং এখন একটু জাতির জন্য কাজ করেন, জনগণের পক্ষে অবস্থান নেন, এবং এই মেসেজটা তাকে দেওয়া এবং টোটাল গণমাধ্যমটা রিঅর্গানাইজ করা,
এই দায়িত্বটা আমি মনে করি বিএনপি নির্বাচন নেওয়া উচিত। ধন্যবাদ পর্যন্ত আপনাকে। আমরা বিএনপির একটু প্রফেসর মামুন আপনার কাছে আবার একটু যেতে চাই, নিশ্চয়ই আপনি আমাদের সঙ্গে যুক্ত আছেন এখনো। জি আছি। আমরা একেবারে ছোট্ট করে জানতে চাই, যেহেতু আমাদের সময় কম, আমরা আবার বিরতিতে যাব, তবে তার আগে প্রধান উপদেষ্টা একেবারে সর্বশেষ যে বার্তাটি দিয়েছেন যে এই যে কমিশনগুলো করে দেওয়া হয়েছে, বিভিন্ন সংস্কার কমিশন, এদের যে প্রতিবেদনগুলো আসার পরেই মূলত উনি নির্বাচনের যে ডামাডোল যেটার অপেক্ষা করছে দেশের মানুষ, সেটির জন্য এগিয়ে যাবেন। তো এই মুহূর্তে যে বিতর্কগুলো উঠছে সেগুলো ছাপিয়ে আসলে সাধারণ মানুষের এই অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতা কিভাবে করা উচিত? দেখুন, সাধারণ মানুষ তো আসলে সরাসরি মানে যে কথাটা হয় যে সাধারণ মানুষের কণ্ঠ হিসেবে এই আপনারা যে টক শোটা করছেন, বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে লেখা হচ্ছে, বা দেশে বিদেশে যে লেখালেখি হচ্ছে, কথা হচ্ছে, মিছিল মিটিং হচ্ছে, আজকেও আমরা যেরকম একটা লং মার্চ হলো, এগুলো হচ্ছে সাধারণ মানুষের কণ্ঠ বিভিন্ন ফর্মে বেরিয়ে আসে। এখন সাধারণ মানুষ তো আর সরাসরি সরকারের সাথে কানেক্ট করতে পারে না, যোগাযোগ করতে পারে না। কাজেই এই সাধারণ মানুষের কণ্ঠ হিসেবেই এই কণ্ঠগুলো আসে। তো কাজেই এই জায়গাগুলোতে যত বেশি গঠনমূলক আলোচনা হবে, হ্যাঁ, আমরা আসলে এখন বিভিন্ন মিডিয়াতে যত আলোচনা হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে প্রত্যেকটা আলোচনাই রাজনৈতিক আলোচনা হচ্ছে। অর্থাৎ প্রত্যেকেই তার যার যার রাজনৈতিক লক্ষ্যকে সামনে রেখে কোন কথাটা বললে তার ব্যক্তিগত লাভ হবে সেভাবে কথা বলছে। হ্যাঁ, সব জায়গাতেই আমরা এটা দেখছি। এটা জাতীয়তাবাদী দলের ক্ষেত্রেও, অন্য দলের ক্ষেত্রেও, সব ক্ষেত্রে সবাই মনে করছে যে কোন কথাটা বললে আমার ব্যক্তিগত বা আমার দলের জন্য সুবিধা হবে। এই যে আমরা বলি যে হাওয়া বুঝে কথা বলা, তো এই জায়গাটা থেকে আমরা যদি একটু বেরোতে না পারি, যে সেই জায়গায় আপনি জানেন যে মীর মোশাররফ হোসেন একটা কথা বলেছিলেন যে এই রাত চক্র, এর মর্মভেদ করা বড়ই কঠিন। কারণ রাজনীতিতে একেবারেই শেষ কথা বলে কিছু নাই। এখন আমরা কথা বলছি, 1 ঘন্টা পরে কি ঘটবে রাজনীতিতে সেটা কিন্তু আমরা নিশ্চিত নই। তো কাজেই আমাদের যেহেতু প্রধান উপদেষ্টা এবং সবাই বলেছেন যে একটা সত্যিকার শোষণমুক্ত এবং সত্যিকার বাংলাদেশ গড়তে হলে আমাদের একটা প্লুরালিস্টিক অ্যাপ্রোচ নিয়ে এগোতে হবে। বিএনপি থেকেও কিন্তু সেই ইনক্লুসিভনেসের কথাটা বলা হয়েছে। তো সেই ইনক্লুসিভনেস নিয়ে যদি আমরা কাজ করতে চাই, তাহলে কিন্তু আমাদের জনগণের কণ্ঠ থেকে যে কথাগুলো বেরিয়ে আসা দরকার, সেই কথাগুলো কিন্তু অতটা বেরিয়ে আসছে বলে আমার কাছে মনে হচ্ছে না। কাজে এর উপরে স্টাডি হওয়া দরকার। এর উপরে আমি মনে করি যে একাডেমিক স্টাডি করে রাজনীতিবিদ যারা আছেন তাদের হয়তো বা আরেকটু, আমি বলবো যে তারা অবশ্যই অভিজ্ঞ, এবং তারা রাজনীতিবিদদের চেয়ে বেশি অভিজ্ঞ আর কেউ নেই। আমি একটু যোগ করি আপনার এখানে, আমরা একটা বিরতিতে যাব, তবে তার আগে প্রফেসর মামুন আপনাকে একটু প্রশ্ন রেখে যাই যে আসলে বিপ্লবের সময় যে আমরা দেখেছি সারা বাংলাদেশে বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে যে একটি ঐক্যবদ্ধ প্রয়াস, সেটি কি কিছুটা ছন্দপতন হয়েছে কিনা? মানে বিজয়ের উল্লাস করার সাথে সাথে তারা কি একটু ঝিমিয়ে গেছে কিনা? মানে শিক্ষার্থীদেরকেও সবসময় আমরা ঢাল হিসেবে ব্যবহার করতে পারি না, এটি একটি বিষয়। এখন এই শিক্ষার্থীদের কাছ থেকে শিক্ষা নিয়ে আসলে বাকি রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধতার কোনো ঘাটতি আছে কিনা, সেই বিষয়ে আপনার কাছে জানতে চাই। দেখুন, শিক্ষার্থীরা তো একটা আন্দোলনে যোগ দিয়েছিল, সেই আন্দোলনটা তাদের সফল হয়েছে। এখন স্বভাবতই তো তারা শ্রেণীকক্ষে ফিরে যাবে, এটাই স্বাভাবিক। এবং আমরা এটা কখনোই আশাও করতে পারি না যে তাদেরকে সবসময় আমরা রাজপথে দেখব, কারণ তারা আমাদের ভবিষ্যৎ নেতৃত্ব। তাদের ভবিষ্যৎ নেতৃত্ব দেওয়ার জন্যই যার যার ফিল্ডে তাদেরকে দক্ষতা অর্জন করতে হবে, প্রশিক্ষিত হতে হবে। এর জন্য তাদের অবশ্যই শ্রেণীকক্ষে ফেরত যেতে হবে, এবং সে কারণেই আমাদের শিক্ষার্থীদের অনেকেই শ্রেণীকক্ষে ফিরে গিয়েছেন। পাশাপাশি আরেকটা জিনিস, যে এই সরকার পরিবর্তনের যে আন্দোলনটা, এই আন্দোলনে আমাদের তরুণ প্রজন্মের যারা যোগ দিয়েছিলেন এবং তাদের সাথে যে সমস্ত অভিভাবক যোগ দিয়েছিলেন, সবাই কিন্তু জাস্ট সরকার পরিবর্তনের ক্ষেত্রে হয়তো একমত ছিলেন, কিন্তু যখন সরকারটা তারা পরিবর্তন করতে পারলেন, এবং এইখানে যারা সরকার পরিবর্তন করার জন্য একমত হয়েছিলেন, তারা কিন্তু সবাই একই দলের বা একই রাজনৈতিক মতাদর্শের নন। ভিন্ন ভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষ সবাই কিন্তু একত্রিত হয়েছিল যে এই সরকারটাকে পরিবর্তন করতে হবে, যেটা কোটা আন্দোলনের মাধ্যমে শুরু হয়েছিল। এখন যেহেতু সরকারটা তাদের পরিবর্তন হয়েছে, তাদের প্রাথমিক লক্ষ্য পূরণ হয়েছে, এখন কিন্তু প্রত্যেকে যার যার আদর্শে আবার আদর্শের যে জায়গাটা সেখানে ফেরত যাবেন, এটি স্বাভাবিক। এই জন্য আমাদের তরুণ প্রজন্মের মধ্যেও কিছু কিছু বিষয়ে তাদের জাতীয় ঐক্য আছে,
কিন্তু কিছু কিছু বিষয়ে কিন্তু তাদের আবার নিজস্ব চিন্তা ভাবনা আছে। সেই দিক থেকে চিন্তা করলে যে আমাদের তরুণ প্রজন্ম যে ঘরে ফিরে গেছে, এটা স্বাভাবিক প্রক্রিয়া। এখন দায়িত্ব হলো রাজনীতিবিদদের, এখন দায়িত্ব হলো সিনিয়র যারা আছেন তাদের। এই তরুণ প্রজন্ম ঘরে ফিরে গেছে তার অর্থ এই না যে তারা কিন্তু সবকিছু বাদ দিয়েছে। তারা কিন্তু অবজার্ভ করছেন এবং সংযুক্ত আছেন, এবং তারা শিক্ষার্থীরা আস্থা রাখতে চান বর্তমান যারা রয়েছেন তাদের উপর। বিষয়টি তেমনই না, আস্থা তো রাখতেই হবে, কারণ হলো যে আপনাকে তো রাজনীতিবিদদেরই রাষ্ট্র পরিচালনা করতে হবে। তো আপনি তাদের উপরে আস্থাটা না রাখলে আস্থাটা কার উপরে রাখবেন? মানে জিনিসটা হলো যে আস্থাও যেমন রাখতে হবে, এবং আস্থা অনুযায়ী যেন তারা কাজ করে, তার জন্য তাদেরকেও একটা চাপের মধ্যে রাখতে হবে। ধন্যবাদ প্রফেসর সৈয়দ আব্দুল আল মামুন। আপনাকে আমরা এতক্ষণ আপনি আমাদের সাথে যুক্ত ছিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আশা রাখি দর্শকরা আপনাকে পেয়ে আজকের এই আলোচনায় তারা অনেক কিছু এখান থেকে এই সরকারের জন্য, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য অনেক সাপোর্টিভ হবে, সেরকম কর্মকাণ্ডে তারা অংশ নেবে বলে আশা করি। আপনি থাকুন আমাদের সাথে। আমরা একটু শুনতে চাই জনাব নিপুণ রায়চৌধুরী আপনার কাছে, যেহেতু বড় রাজনৈতিক দল হিসেবে আপনাদের কাছে সবচেয়ে বেশি আস্থা এবং প্রত্যাশার জায়গা, সেখানে এই যে বহিঃশত্রুর যে প্রভাব, সে যেটি আশঙ্কা করা হচ্ছে, তাদের মোকাবেলা করতে গিয়ে এখন আসলে নির্বাচনী যে সময় বা ঘন্টার জন্য প্রত্যাশা করছে মানুষ, সেটি কি পিছিয়ে যাওয়ার আশঙ্কা আছে কিনা? না, আমি মনে করি না। কারণ নির্বাচনের প্রক্রিয়া এবং সংস্কার করে যে নির্বাচনের প্রক্রিয়ার দিকে ধাবিত হয়, এটা সময় যে খুব বড় পরিসরে সময় নেওয়ার প্রয়োজন আছে সেটা নয়। কারণ আমাদের অভিজ্ঞতা আছে যে বিগত দিনগুলোতে যখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে, তখন আমরা দেখেছি যে 3 মাসের মধ্যে আপনার মোটামুটি একটি তখনও কিন্তু নির্বাচন আমরা দেখেছি, বদলি হয়েছে, বিভিন্ন মানে স্টেক হোল্ডার গুলার চেঞ্জ, মোটা দাগে সংস্কার আমরা দেখেছি সেখানে, তারপর আপনার নির্বাচনে গিয়েছে। তো সেই জায়গায় মানে দেশ নিয়ে প্রতিনিয়ত ষড়যন্ত্র চলমান আছে, পূর্বেও ছিল, ভবিষ্যতেও থাকবে, এখন বিদ্যমান আছে। হ্যাঁ, সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করে আমাদের যে মূল লক্ষ্য কিংবা গোল, সেই গোলটাকে আমাদেরকে অ্যাচিভ করতে হবে। সেটা হচ্ছে জনগণের ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে। তার জন্য একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ মানে অংশগ্রহণমূলক নির্বাচন, এর বাইরে অন্য কোনো কিছু ভাবার কোনো কারণ নাই, সুযোগও নাই, তাই না? তো সেই জায়গা থেকে মানে বৈদেশিক যত ষড়যন্ত্রই থাকুক না কেন, দেশি বিদেশি ষড়যন্ত্র থাকুক না কেন, সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করে সকলকে একটি নির্বাচনের ট্রেনে যাত্রা শুরু করতে হবে। সেই যাত্রাটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি যে এখন মানুষের ভাবনার পরিবর্তন হয়েছে। এখন আপনি গায়ের জোরে প্রভাব খাটিয়ে কিংবা ক্যাডার ভিত্তিক রাজনীতি দিয়ে কিন্তু আপনি এখন জনগণের মন জয় করা সম্ভব না করতে পারবেন। কারণ আগামী দিনে নির্বাচনে যারাই অংশগ্রহণ করবে না কেন, যে প্রার্থী যে দল থেকেই করুক না কেন, তাকে অবশ্যই জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে হবে। যে ভোট চেয়ে তার ম্যান্ডেট নিয়ে আপনাকে সংসদে আসতে হবে। এটা এত ইজি না যে আমি একটা বৃহৎ দল, ধরেন আমি বিএনপি করি, কিন্তু আমার জনসমর্থন নাই, কিংবা আমার জনগণের সাথে কমিটমেন্ট ঠিক নাই, কিংবা আমি মুখে যেটা বলছি কার্যত আমি করছি আর একটা, ওই মনোভাবনা কিংবা ওই মানে পেশি শক্তি খাটিয়ে আপনি কিন্তু এবার পার পাবেন না। তো সেই জায়গা থেকে প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা আছেন, যারা আগামী দিনে সংসদ নির্বাচন করবেন বলে চিন্তা ভাবনা করছেন, তাদেরকেও পরিশুদ্ধ হতে হবে। সেই জায়গা থেকে যে দল থেকে নমিনেশন দেয়া হোক না কেন, দলকেও সঠিক নেতৃত্বের হাতে কিংবা সঠিক প্রার্থীকে চুজ করতে হবে, যেটা জনগণের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হয়। কারণ এখনের বাংলাদেশ যেভাবে চলছে, যে প্রক্রিয়ায় যাচ্ছে, এটা এইখানে সত্যি কথা বলতে সততার বিকল্প কোনো কিছু নাই। এখানে আপনার অনেক অবৈধ টাকা থাকতে পারে, সব কিছু ম্লান হয়ে যাবে যদি আপনার ভিতর দেশপ্রেম, আদর্শ, জনগণের প্রতি কমিটমেন্ট এবং সততার জায়গাটা যদি আপনি ঠিক রাখতে পারেন,
এই টাকার প্রাচুর্য দিয়ে কিন্তু আপনি জনগণের ভালোবাসা অর্জন করতে পারবেন না। জনগণের ভালোবাসা অর্জন করতে হলে আপনার ওই সততা আদর্শটাকে নিয়ে। আর একটু ছোট্ট করে জানতে চাই, আমাদের সময় একেবারেই শেষ, আমরা তারপরও বিএনপি এখন আসলে যে কাজগুলো করছে, আমরা দেখছি যে লং মার্চ সবশেষ যে আন্দোলন, এর আগেও আমরা দেখেছি যে ভারতীয় বিভিন্ন পণ্য বয়কট করার যে একটি প্রক্রিয়া, এর মধ্য দিয়ে কি আসলে সমস্যার সমাধান হবে বলে মনে হয় আপনার? না, সমস্যা দেখেন, আমাকে কেউ আঘাত করবে, আমি পাল্টা আঘাত না করি, আমি তো অন্তত তাকে দেখাবো যে আমি ছাড় দিচ্ছি, ছেড়ে দেব না, তাই না? তো আমাকে প্রতিনিয়ত আমার দেশকে নিয়ে প্রশ্ন তুলছে, আমার দেশকে হুমকি ধামকি দিচ্ছে, কিংবা ষড়যন্ত্রে বেড়াজালে আবদ্ধ করছে আমাকে, আমি সেখানে একদম নিশ্চুপ হয়ে বসে থাকবো, এটা ভাবে কি করে? ধন্যবাদ আপনাকে। আমরা একেবারে শেষ সময় চলে আসছি। জনাব শাহীন চৌধুরী, আপনার কাছে জানতে চাইবো যে আসলে নির্বাচনের রূপরেখা শুধু নয় এবং বৈশক্তির যে আসলে প্রভাব, সেটির বাইরে আসলে অন্তর্বর্তীকালীন সরকার যেটি করছে এখন, আসলে যে কাজগুলো করছে, এগুলো নিয়ে আসলে আপনাদের কতটুকু আস্থা কুড়িয়েছে এখন পর্যন্ত এই সরকার? আসলে এই সরকার, আমি যদি উপদেষ্টা সহ যদি ইনক্লুড করি এখানে, হ্যাঁ, আপনি যদি আস্থা কুড়ানোর কথা বলেন, এখনও তারা সেইভাবে আস্থা কুড়াতে পারেনি। কেন পারেনি? আপনি জানেন যে, যেটা এতক্ষণ আলোচনা হলো, যে তারা দায়িত্ব গ্রহণ করার পর থেকে দেশি বিদেশি নানান রকম ষড়যন্ত্র তাকে ফেস করতে হচ্ছে, এবং 15 বছরের একটা প্রশাসন, 15 বছরের একটা পুলিশ, 15 বছরের একটা সাজানো বিচার ব্যবস্থা, সব কিছু কিন্তু ভেঙে তাদেরকে এগোতে হচ্ছে। তো সেই কারণে তাদের এগুলো করতেই কিন্তু সময় চলে গেছে। জনগণের আস্থা কুড়ানোর জন্য যে কাজগুলো করা দরকার, যেমন ধরেন আপনি দ্রব্যমূল্য, তারপরে মানুষের মত প্রকাশের স্বাধীনতা, এটা অবশ্য হয়েছে, বা তাদের দ্রুত নির্বাচনের দিকে যাওয়া, সেই কাজটা কিন্তু তারা এখনো করতে পারে নাই। হ্যাঁ, এটা তারা যে সংস্কার শুরু করেছে, আমি মনে করি সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এই সংস্কার যে তারা শেষ করে যেতে পারবে আমার মনে হয় না, বা করা সেই ধরনের উদ্যোগ নেওয়া উচিত না। কারণ আপনি যদি বলেন কনস্টিটিউশন সংস্কারের কথা, সেজন্য তো অনেক সময় দরকার, এবং যে সংস্কারটা, যে সংশোধনী প্রস্তাব আনবে, সেটাও কিন্তু পার্লামেন্টে পাস করতে হবে, সেটার সঙ্গেও কিন্তু নির্বাচন জড়িত। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকার সেইভাবে আস্থা অর্জন করতে পারেনি, কিন্তু তাদের চেষ্টা আছে, এবং এই কারণেই, চেষ্টার কারণেই জনগণের তাদের প্রতি সমর্থন আছে। আপনি দেখেছেন যে আলুর দাম হঠাৎ করে বেড়ে যায়, কারণ এই যে একটা সিন্ডিকেট তৈরি করে রেখে গেছে আওয়ামী লীগ, তারা স্টক করেছে। মাঝে নিউজ দেখলাম, পেঁয়াজ স্টক করে রাখার কারণে পেঁয়াজ পচে গেছে। ইন্ডিয়া থেকে পেঁয়াজ আমদানি করা পেঁয়াজ গোডাউনে রেখে দিয়েছে, মার্কেটে ছাড়েনি, যাতে দামটা বেড়ে যায়। কেন? এই সরকারকে অজনপ্রিয় করা। মাঝে আসলো সয়াবিন তেলের কথা। কি হলো যে মার্কেটে নাই, টাকা দিয়েও সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। 2-3 দিন কিন্তু আপনারা এটা দেখেছেন। যেদিনই সয়াবিন তেলের দাম লিটারে 8 টাকা না কয় টাকা বাড়ানো হলো, ওই দিনই মার্কেট 6 লাভ হয়ে গেছে। তার মানে কি? সব সয়াবিন তেল স্টক করা ছিল, এবং কারা স্টক করে রেখেছিল? সেই যে সিন্ডিকেট, ফ্যাসিস্ট সরকারের মদত পুষ্ট সিন্ডিকেট, তারা স্টক করে রেখেছিল। একটু আইন শৃঙ্খলা বাহিনী বা যারা আসলে অভিযান চালিয়ে এই সিন্ডিকেটকে ধরবে বা তাদেরকে আইনের আওতায় আনবে, তারা কি আসলে একটু মানে ট্রমায় রয়েছে, নাকি কেন তারা কাজ করছে? ট্রমায় মানে কি? আইন শৃঙ্খলা বাহিনী আসলে কিন্তু মাঠ পর্যায়ে কাজ করার কথা হলো পুলিশের। পুলিশ তো আসলে মনোবল ভেঙে গেছে, পুলিশ এই বাহিনীটাই শেষ হয়ে গেছে। এখন কোনো রকম ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। সেনাবাহিনীর কিন্তু এগুলো কাজ না, সেনাবাহিনীর কিন্তু জাতীয় নিরাপত্তা দেখার কথা। এখন যে সেনাবাহিনী যে কাজগুলো করছে, সেটা মনে করি তারা অতিরিক্ত দায়িত্ব পালন করছে, এবং এই আইন শৃঙ্খলা পুরোপুরি করার জন্য দ্রুত পুলিশ বাহিনী রিঅর্গানাইজ করতে হবে। এই তত্ত্বাবধায়ক সরকারের কিন্তু এটাও একটা কমিটমেন্ট ছিল যে পুলিশের পোশাক পরিবর্তন হবে, লোগো পরিবর্তন হবে, পুনর্গঠন করা হবে, যাতে করে তাদের মনোবল ফিরে আসে। এখনও পুলিশ জনগণ দেখলে ভয় পায়। তো সে কীভাবে সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেবে? সে কীভাবে এই আলু স্টককারী
সয়াবিন স্টককারীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। সুতরাং আমাদের সময় এখানে একেবারে দ্রুত শেষ পর্যায়ে চলে এটা এসেছি আমরা। রিঅর্গানাইজ করা জরুরি বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে জনাব শাহিন চৌধুরী, জনাব নিপুণ রায় চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ঢাকা জেলা বিএনপি সাধারণ সম্পাদক। এবং আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ডক্টর সৈয়দ আব্দুল আল মামুন চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। প্রিয় দর্শক, টেবিল টক যারা দেখছিলেন তাদের সবাইকে আগামীকাল একই সময় এশিয়ান টেলিভিশনের পর্দায় টেবিল টক দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।